আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে ভিটামিন সিতে ভরপুর হোমমেড ট্যাং পাউডারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাজার থেকে আর চড়া দামে ট্যাং কিনতে হবে না। এই গরমে ঘরেই বানিয়ে ফেলুন অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর এই অরেঞ্জ ট্যাং পাউডার। এই ট্যাং বানাতে যে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় সেটাও আমি ঘরেই তৈরি করেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই অরেঞ্জ ট্যাং পাউডার তৈরি করার জন্য প্রথমে আমাদের এখানে লাগবে অরেঞ্জ। আমি এখানে 1 কেজি পরিমাণ ফ্রেশ অরেঞ্জ নিয়েছি। অবশ্যই ফ্রেশ অরেঞ্জটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই জুসের ফ্লেভার খুব ভালো হবে। এবার একটা নাইফের সাহায্যে অরেঞ্জগুলোকে মাঝখানে এভাবে ভালো করে কেটে নিতে হবে। প্রত্যেকটা অরেঞ্জ আমি একইভাবে কেটে নিব। অরেঞ্জগুলো এভাবে কেটে নেওয়ার ফলে এর থেকে রস বের করা খুব সুবিধা হবে। সবগুলো অরেঞ্জ কেটে নেওয়া হয়ে গেলে এর ভেতরের রসটা বের করে নিতে হবে। অরেঞ্জগুলো জুস করার জন্য আমি এখানে এরকম একটা জুসারের উপরের অংশটা নিয়েছি। হাতের কাছে এরকম জুসার না থাকলে খুব সহজেই কিভাবে অরেঞ্জ থেকে এর রস বের করে নেওয়া যাবে সেই পদ্ধতিটা আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিব। এই কমলা থেকে রসটা খুব ভালোভাবে বের করে নিব। প্রত্যেকটা কমলা থেকে রসটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। কয়েকটি অরেঞ্জ জুস করে নেওয়ার পর দেখুন এই পাত্রটা একদম ভরে গেছে। এখন আমি এটা অন্য একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি আপনাদেরকে অরেঞ্জ জুস করার খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিব। এর জন্য আমি এখানে একটা এরকম ছাঁকনি নিয়েছি। আমাদের সবার বাসায় সাধারণত এরকম চায়ের ছাঁকনি থাকে। এই ছাঁকনির সাহায্যে খুব সহজে আমি অরেঞ্জ জুস করব। দেখুন অরেঞ্জটাকে ছাঁকনির এরকম উপরের দিকে ধরে এভাবে চেপে চেপে রস বের করে নিতে হবে। এভাবে খুব সহজেই কিন্তু অরেঞ্জ থেকে জুস বের করে নেওয়া যায়। আমি সম্পূর্ণ অরেঞ্জ থেকে জুস বের করে নিয়েছি। এবার এটা ছেঁকে নিব। অবশ্যই জুসটাকে ছেঁকে নেবেন। আমি অরেঞ্জ জুসটাকে একটা গ্লাসে ঢেলে নিলাম। এখানে আমার প্রায় 1 গ্লাস পরিমাণ জুস হয়েছে। এবার একটা গ্রেটারের সাহায্যে অরেঞ্জের এরকম উপরের অংশটা গ্রেট করে নিব। শুধু উপরের চামড়ার অংশটাই গ্রেট করে নিতে হবে। এটা কিন্তু নিচে সাদা অংশটা নেওয়া যাবে না। উপরে শুধু এই চামড়ার অংশটাই গ্রেট করে নিতে হবে। এখানে আমি 2 পিস কমলার খোসা গ্রেট করে নিয়েছি। আর আপনারা যদি কমলাটা কেটে নেওয়ার আগে এভাবে গ্রেট করে নেন তাহলে এটা গ্রেট করতে খুব সুবিধা হবে। এবার আমি একটা কমলার খোসার অংশ নিয়ে এর উপরের যে একটা পাতলা চামড়া আছে সেটা উঠিয়ে নিব। নিচের সাদা চামড়াটা কিন্তু উঠানো যাবে না। আমি চামচের সাহায্যে এর উপরের পাতলা চামড়াটা উঠিয়ে নিলাম। কমলার চামড়ার অংশ ও এর উপরের এই পাতলা অংশটা দেওয়ার ফলে কিন্তু এই জুসের মাঝে কমলার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার এখানে একটা এরকম বড় ছড়ানো পাত্র নিয়ে নিলাম। এখানে যে অরেঞ্জের খোসার অংশটা গ্রেট করেছিলাম ও এর উপরের নরম অংশটা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এরপর আমি এখানে যে অরেঞ্জ জুসটা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এই গ্লাসের মাপে কিন্তু আমি সব মেপে দিব। এই জুসটা যেই গ্লাসে মেপেছিলাম সব কিছুই আমি এই গ্লাস দিয়ে মেপে দিব। এই 1 গ্লাস জুসের জন্য এখানে 2 গ্লাস পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে জুস যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ চিনি দিতে হবে। এরপর এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। এটা অপশনাল, আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই এখানে ফুড কালারটা দিয়েছি। এবার খুবই আলতো হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। অবশ্যই খুবই আলতো হাতে মেশাবেন। কোনোভাবেই এটা জোরে জোরে মেশানো যাবে না। জোরে জোরে নাড়লে কিন্তু চিনিটা গলে যাবে। এখানে চিনিটা কোনোভাবেই গলানো যাবে না। জুসের সাথে চিনিটা একদম দানা দানা থাকবে। দেখুন আমি জুসটাকে খুবই আলতো হাতে হালকাভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি রুমের যে কোনো এক সাইডে রেখে দিব। অবশ্যই এটা ফ্যানের নিচে রাখবেন। আর কোনোভাবেই কিন্তু এটা রোদে শুকানো যাবে না। এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় শুকাতে হবে। আপনারা এটা ফ্যানের নিচে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা টেনে যাবে। আর 3 দিন আগে কোনোভাবেই এটা নাড়াচাড়া করবেন না। আমি 3 দিন পর আপনাদের এটা দেখিয়ে দিব। তো ফিরে আসছি 3 দিন পর। তৃতীয় দিন দেখুন আমার এই জুসের কী অবস্থা। আমি এটা হালকাভাবে একটু নেড়ে দিব। দেখুন এটা কিন্তু কিছুটা জমে গেছে। এটা উল্টে পাল্টে দেওয়ার পর আবারও একটু ছড়িয়ে দিতে হবে। একটু পাতলা করে ছড়িয়ে দিলেই কিন্তু এটা খুব সহজেই জমে যাবে। এটা আমি আবারও রুমের যে কোনো এক জায়গায় ফ্যানের নিচে রাখবো। এবার ফিরে আসবো 5ম দিনের দিন। দেখুন 5ম দিন এটার কি অবস্থা।
এটা কিন্তু আরও অনেকটাই জমে গেছে। ফ্যানের নিচে রাখলে আপনার এই জুসটা কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে। আমি এটা ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে তারপর আবারও খুব ভালোভাবে ছড়িয়ে দিব। অবশ্যই এটা পাতলা করে ছড়িয়ে দিবেন। এটা যত পাতলা করে ছড়িয়ে দিবেন তত তাড়াতাড়ি কিন্তু এটা টানবে। আমি যতটুকু সম্ভব পাতলা করে এটা ছড়িয়ে দিব। এ পর্যায়ে আরও 1 দিন পর আমি আপনাদের এটা দেখিয়ে দিব। তো ফিরে আসলাম 6 দিনের দিন। 6 দিনের দিন দেখুন এটার কি অবস্থা। এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আমি এটা আবারও একটু উল্টে পাল্টে দিয়ে তারপর এটা আবারও ছড়িয়ে দিব। এ পর্যায়ে কিন্তু এটা মাঝে মাঝেই উল্টে পাল্টে দিবেন। এ পর্যায়ে 1 ঘন্টা পর পর এটা উল্টে দিবেন আর ফ্যানের বাতাসের নিচে রাখবেন। তাহলে দেখবেন খুব সহজেই ঝরঝরে হয়ে যাবে। আমি এটা 7 থেকে 8 বারের মতো বারবার উল্টে পাল্টে দিয়েছিলাম, যার ফলে 7 দিনের দিনই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গিয়েছিল। উল্টে পাল্টে দেওয়ার পর এটা কিন্তু পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আমি এবার ফিরে আসছি পরের দিন। দেখুন 7ম দিনের দিন আমার এটা কি অবস্থা। এ পর্যায়ে কিন্তু এটা একদমই রেডি। এই চিনিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবং সব কিছুই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। অবশ্যই এটা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন, এটা যেন কোনোভাবেই একটু নরম না থাকে। একদম মিষ্টির মতো হয়ে যাবে এটা। আপনারা নিশ্চয়ই মিষ্টিটা চেনেন। একদম মিষ্টির মতো ঝরঝরে দানা দানা হয়ে যাবে এটা। আমার এই জুসটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার জাগে এটা নিয়ে নিব। আপনার ব্লেন্ডার জাগটা যদি ছোট হয় তাহলে এটা অল্প অল্প পরিমাণে গুঁড়া করবেন। অল্প অল্প পরিমাণে গুঁড়া করলেই কিন্তু এটা খুব সহজেই পাউডার হয়ে যাবে। আমার জাগটা যেহেতু একটু বড় তাই আমি সম্পূর্ণটাই নিয়ে নিলাম। তবে আমার কাছে মনে হয় এটা অল্প অল্প করে গুঁড়া করলেই আরও বেশি ভালো হতো। আপনারা অবশ্যই অল্প অল্প করে নিয়ে গুঁড়া করবেন, তাহলেই দেখবেন এটা খুব সহজেই পাউডার হয়ে যাবে। সম্পূর্ণটাই ব্লেন্ডার জাগে দিয়ে দেওয়ার পর আমি এখানে গ্লুকোজ নিয়ে নিলাম। আমি যেই গ্লাস দিয়ে জুস মেপেছিলাম ঠিক একই গ্লাস দিয়ে 1 কাপ পরিমাণ গ্লুকোজ এখানে নিয়ে নিলাম। অর্থাৎ এখানে কমলার রস যতটুকু হবে গ্লুকোজের পরিমাণও কিন্তু ততটুকুই হবে। আমি কিন্তু এখানে গ্লুকোজ ডিটাই নিয়েছি। এখানে গ্লুকোজ ডি দেওয়ার ফলেই কিন্তু এই জুসটা আরও অনেক স্বাস্থ্যসম্মত হয়ে গেল, যার ফলে আপনি এই জুসটা পান করলে অনেক এনার্জি পাবেন। এবার আমি এখানে নিয়ে নিলাম সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের ব্যাপারে আপনাদের বলছি। সাইট্রিক অ্যাসিডটা কিন্তু আমাদের সবার হাতের কাছেই থাকে না, তাই আমি সাইট্রিক অ্যাসিডটা ঘরেই বানিয়ে নিয়েছি। খুব সহজেই আমি এই সাইট্রিক অ্যাসিড তৈরি করেছি। আমার সাইট্রিক অ্যাসিড তৈরির এই ভিডিওটা এই রেসিপির শেষ পর্যায়ে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই সাইট্রিক অ্যাসিডটা দেওয়ার ফলে ট্যাঙ্কের মাঝে একটা টক টক ভাব আসবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। তবে পরবর্তীতে আমি যখন এটা ব্লেন্ড করার সময় একটু চেক করেছিলাম, আমার কাছে মনে হয়েছিল এখানে আরও কিছুটা সাইট্রিক অ্যাসিড লাগবে। আমি এখানে আরও 1.5 চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম। অর্থাৎ আমার এখানে 1 কেজি কমলার ট্যাং পাউডার তৈরিতে 2 চা চামচ ও আধা চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড লেগেছিল। আর আপনারা যদি এখানে বাইরের সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন। আপনারা অবশ্যই এই সাইট্রিক অ্যাসিড তৈরির ভিডিওটা এই রেসিপির শেষ পর্যায়ে দেখবেন। এরপর আমি এখানে নিয়েছি অরেঞ্জ এসেন্স। এই ট্যাং পাউডারের মাঝে অরেঞ্জ ফ্লেভারটা দেওয়ার জন্যই আমি এখানে অরেঞ্জ এসেন্স নিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যেহেতু আমার এটা হাতের কাছেই ছিল তাই আমি এখানে কিছুটা অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিব। এখানে আমি 1 কেজি কমলার জন্য প্রায় 2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম। এবার সব কিছুই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু এখনও ঝরঝরে হয়নি। এটা আমি একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে তারপর ফ্যানের নিচে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা ফ্যানের বাতাসের নিচে রাখার ফলে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা ফ্যানের বাতাসের নিচে ছড়িয়ে রাখার পর দেখুন এটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। এই ট্যাং পাউডারটি আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা ফ্রেশ অরেঞ্জ জুস হলে কিন্তু নিমেষেই মন প্রাণ জুড়িয়ে যাবে। তাই তো আপনাদের জন্য আমি আজ ফ্রেশ অরেঞ্জ জুসের রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই অরেঞ্জ জুসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এবার তাহলে চলুন হোমমেড সাইট্রিক অ্যাসিডের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এজন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর আরেকটা বাটিতে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম।
এখানে আমি কিছুটা লেবুর রস নিয়েছি। আমি যেই চামচ দিয়ে লবণ মেপেছিলাম ঠিক একই চামচ দিয়ে 6 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিব। এই লেবুর রসটা অবশ্যই ছেঁকে নিতে হবে। আর এখানে লবণের থেকে লেবুর রসের পরিমাণটা ডাবল হতে হবে। আমি এখানে লবণ নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আর লেবুর রস নিয়ে নিলাম 6 টেবিল চামচ পরিমাণ। এবার চুলায় একটা প্যান বসিয়ে এখানে লবণটা নিয়ে নিলাম। এরপর এখানে লেবুর রসটা নিয়ে নিলাম। চুলার একদম কম আঁচে এটা নাড়তে থাকবো। সাইট্রিক অ্যাসিডের সাদাটে কালারটা রাখতে চাইলে আপনাকে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। চুলার কম আঁচে আমি এটা অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন এই লেবুর রসটা একদম শুকিয়ে যাবে এবং এটা একদম দানা দানা হয়ে যাবে। দেখুন চুলার একদম কম আঁচে আমি এটা নেড়ে নিয়েছি। এর জুসটা শুকিয়ে গেছে এবং এটা একদম দানা দানা হয়ে গেছে। যখন জুসটা একদমই শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পরেও আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে নিব এবং এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটিতে নিয়ে নিব। এই সাইট্রিক অ্যাসিডটা কিন্তু হাতের কাছে থাকে না, তাই আমি এটা ঘরেই বানিয়ে নিলাম। আর বাইরের তৈরি সাইট্রিক অ্যাসিডে কিন্তু আরও অনেক উপাদান দেওয়া থাকে। আমরা যে অরেঞ্জ জুস তৈরি করেছি এখানে চিনি ও গ্লুকোজটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে, তাই আমি এখানে বাহিরের সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করলাম না। আর সাইট্রিক অ্যাসিডের টক টক ফ্লেভারের জন্যই শুধুমাত্র এখানে সাইট্রিক অ্যাসিড দিয়েছি। বাইরের তৈরি সাইট্রিক অ্যাসিড হাতের কাছে অ্যাভেলেবল থাকে না। হোমমেড সাইট্রিক অ্যাসিড তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।